সভাপতি, আমাদের নেতৃত্বগণ এবং কমরেডগণ, এখানে সর্বশেষ সেলিমদা বললেন, সভাপতি বলেছেন বিস্তৃতভাবে, জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের প্রার্থী নিরাপদ সরকারও বলেছেন এবং সর্বশেষ সেলিমদাও বলেছেন। আমার নিজের ধারণা হলো যে খুব বেশি কথা বলার বাকি নেই। আর এখন তো বক্তৃতা শোনা, ভাষণ দেওয়া অপেক্ষা, যেটা সর্বশেষ সেলিমদা আহ্বান জানিয়েছেন যে বুথে নেমে কাজ করতে হবে, এটাই হলো আসল ব্যাপার। কাজেই আমি চেষ্টা করব সভাপতি, প্রার্থী এবং সেলিমদা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে পুনরাবৃত্তি না করতে। এখানকার স্থানীয় যে পরিস্থিতি, দাবি, লড়াই, সেটাই তিনজনই এখানে সেই কথাগুলো বলেছেন এবং তিনজনই আমাদের দেশ এবং রাজ্যের কথাও কিছু বলেছেন। আমি মূলত চারটে পয়েন্ট এখানে বলতে চাই। প্রথম কথা হলো যে এই ভোটটা হলো লোকসভার নির্বাচন, দেশে সরকার বদল করার নির্বাচন, এবং এই নির্বাচনে দেশে সরকারের বদল হবে। সমস্ত বিশেষজ্ঞরা এটা বলছেন। ইতিমধ্যে দুটো দফার ভোট হয়ে গেছে। ভোটের আগে বড় বড় কথা শুনতে পাচ্ছিলাম, 400 পার করবে। দুটো দফা ভোটের পর সেসব আওয়াজ আর বাজারে শুনতে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছে যে অবস্থা খারাপ। এটা প্রায় অসম্ভব যে মোদীর নেতৃত্বে আরএসএস বিজেপি সরকার ফিরে আসা। এটা প্রায় নিশ্চিত দিল্লিতে আরএসএস বিজেপির সরকারকে সরিয়ে দিয়ে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ যে সরকার, বিকল্প সরকার, সেই বিকল্প সরকার তৈরির একটা সম্ভাবনা এটা প্রায় নিশ্চিত। আমরা তো কেউ গণৎকার নই। আর এই আরএসএস বিজেপিকে কিচ্ছু বিশ্বাস নেই, এরা পারে না এমন কোনো কাজ নেই, হয় না। সেজন্য এখনো 5 দফার ভোট আছে, সতর্ক থাকতে হবে। আমরা আমাদের পার্টি গোটা দেশে আমরা ডাক দিয়েছি এবারের ভোটে যে আরএসএস বিজেপির কে এই ভোটে হারাতে হবে এবং তাকে বিচ্ছিন্ন করতে হবে। আমরা শুধু হারানোর কথা বলিনি, সঙ্গে সঙ্গে আমরা বিচ্ছিন্ন করবার কথা বলেছি। কেন? এই যে 10টা বছর আমাদের গোটা দেশে আরএসএস বিজেপি সরকার চলল, মিডিয়া, বিজেপি এবং তৃণমূল চাইবে পশ্চিমবাংলার মানুষের কাছে এই নির্বাচনটাকে পশ্চিম বাংলার মধ্যেই আটকে রাখতে। মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের চিন্তা ভাবনা, তাতে যাতে এটা না আসে যে এটা গোটা দেশের সরকার বদলের ভোট। কেন না, সর্বভারতীয় পরিপ্রেক্ষিতটা যদি পশ্চিমবাংলার মানুষের কাছেও আসে, তাহলে 10 বছরে আমাদের এই দেশ, 10 বছর আগে মোদীর কি প্রতিশ্রুতি ছিল? अच्छे दिन आने वाला है।
মানে সুদিন আসবে, সুদিন উন্নয়ন, খবরের কাগজ, টেলিভিশনের চ্যানেল, বিজেপির জনসভা, আরএসএস এর লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করেছিল যে কারুর কোনো চিন্তা নেই। টিভির বিজ্ঞাপনগুলো আমাদের মনে আছে, কাগজের বিজ্ঞাপনগুলো আমাদের মনে আছে। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, বেকার যুবক, ছাত্র, কর্মচারী, মাস্টারমশাই, মহিলা, ছোট ব্যবসায়ী, গরিব মানুষ, সমাজের সব অংশের মানুষের জীবনের যা কিছু যন্ত্রণা, এই সব যন্ত্রণার অবসান ঘটে যাবে, কারণ দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার তৈরি হতে যাচ্ছে আর দেশে সুদিন আসছে। সেই সময় এই কথা এসছিল বাজারে যে বছরে 2 কোটি করে বেকারের চাকরি, কাজ, তার ব্যবস্থা করবে নতুন সরকার। সেই সময় এই কথা বলেছিল 10 বছর আগে যে দিল্লিতে মোদী সরকার তৈরি হলে পরে, এখন টিভিতে আলোচনা নেই, সবাই ভুলে গেছে, সেই সময় সারদা এবং রোজভ্যালির সহ যে চিটফান্ডগুলি ছিল, সেই চিটফান্ডের হাজার হাজার কোটি টাকা মানুষ সর্বশান্ত হয়ে গেছে। মোদীর প্রতিশ্রুতি ছিল যে দিল্লিতে যদি আরএসএস বিজেপি সরকার তৈরি হয়, তাহলে সারদা রোজভ্যালি চিটফান্ডে যারা জনগণের টাকা লুট করে নিল তাদের সবাইকে গ্রেপ্তার করে তাদেরকে জেলে পাঠানো হবে, আর লুট করা টাকা উদ্ধার করে জনগণের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। 10 বছর আগে এইগুলো সব প্রতিশ্রুতি ছিল। তো 10 বছরের অভিজ্ঞতা কি? আমি বেশি বিস্তৃত বক্তৃতার জায়গায় যাব না, কারণ শুধু একটা বক্তৃতা করে হবে না। সেলিমদা বলেছেন, নিরাপদও কথাটা বলে গেছে, বামফ্রন্টের ইস্তেহার, আমাদের পার্টি যেটা বলছে, গোটা দেশ জুড়ে যে বিকল্প সরকার তৈরির আহ্বান আমরা জানাচ্ছি নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে, সেগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে, মানুষের কাছে প্রচারের মধ্যে নিয়ে যেতে হবে। খোলা চোখে আমরা কি দেখছি? এই 10 বছরের মধ্যেই ভারতবর্ষের সব থেকে বড় কৃষকদের আন্দোলন হয়েছে। কিসের দাবিতে আন্দোলন? ফসলের ন্যূনতম দাম, সহায়ক মূল্য। কারণ মোদী সরকার করোনার বাজারে 2020 সালের 20 সেপ্টেম্বর তারিখে পার্লামেন্টে যখন গোটা দেশের মানুষ যখন করোনার সঙ্গে জীবন মরণ লড়াই করছেন, সেই সময় মোদী সরকার শ্রমিকদের কাছ থেকে সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়ার জন্য শ্রম কোড পার্লামেন্টে পাশ করিয়েছিলেন। এই সময় কৃষকদেরকে, ভারতবর্ষের কৃষকদেরকে কর্পোরেটের কাছে বলি প্রদত্ত করবার জন্য নয়া কৃষি আইন তৈরি করেছিলেন। তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে লড়াই হয়েছিল। 1.5 বছর ধরে দিল্লির শহরের সব দিক ঘিরে কৃষকরা বসেছিল। মোদী বাধ্য হয়েছিল, সরকার বাধ্য হয়েছিল পিছিয়ে আসতে। তো তারপর দেখা গেল যে কৃষকদেরকে উনি ঠকালেন, আবার কৃষক আন্দোলন শুরু হয়েছে। কৃষকের ফসলের দাম নেই। এই যে সেলিমদা বলছিলেন যে এখন বোরো ধান কাটা চলছে, আমি যে জেলার লোক সেখানে বোরো ধান কাটাটা আর সামনের সপ্তাহে শুরু হবে। কি অল্প কিছু শুরু হয়েছে, যে জায়গায় যেরকম হয়। তাহলে যারা চাষের সঙ্গে যুক্ত তারা জানে চাষ করতে খরচ কিভাবে বেড়ে গেছে। সারের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, বীজের দাম বেড়েছে, সরকার পাশে দাঁড়িয়ে নেই। অথচ কৃষক ন্যায্য মূল্যে সেই ফসল বাজারে বিক্রি করতে পারছে না। অথচ প্রতিশ্রুতি ছিল ফসলের 1.5 গুণ দাম, উৎপাদন খরচের 1.5 গুণ দাম, তারা দেয়নি। আমাদের রাজ্যেও তাই অবস্থা। ওদিকে মোদী সরকার গোটা দেশের কৃষকদেরকে ঠকিয়েছে,
কৃষকদেরকে কর্পোরেটের কাছে বলি প্রদত্ত করেছে। এদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে গ্রামের কৃষকদের অবস্থা ভয়ঙ্কর খারাপ। তাহলে এই সরকার, দুটো সরকার কৃষক বিরোধী, দুটো সরকার শ্রমিক বিরোধী। যখন ইউপিএ 1 এর সরকার ছিল, প্রথম আমাদের 62টা এমপি ছিল 2004 সালে, সরকারকে আমরা সমর্থন দিয়েছিলাম। সেই সময় রেগার আইন তৈরি হয়েছিল, ভারতবর্ষের সংবিধানে প্রথম একটা আইন, যেটা কর্মসংস্থান নিয়ে, যেটা কাজ নিয়ে, গ্যারেন্টি আইন। তৃণমূলের জামানায় 13 বছরে লুটপাট চালিয়ে রেগা, প্রকৃত যাদের জন্য রেগা তৈরি হয়েছিল 100 দিনের কাজ, তাদের সে কাজ বন্ধ হয়ে গেছে। আর চোরচাপ্টাদের না ধরে কেন্দ্রীয় প্রকল্প, ব্রিগেডেও এই কথা বলা হয়েছিল, কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় সরকার টাকা দেয়, সেই টাকা নয় ছয় হচ্ছে, লুট হচ্ছে, দেখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। সেইটা না দেখে, চোরকোটাকে না ধরে, তৃণমূলের চোরগুলোকে না ধরে 100 দিনের প্রকল্পটাকেই বন্ধ করে দিয়েছে কেন্দ্রের সরকার। আমি একটু আগে বললাম বছরে 2 কোটি বেকারের কাজ, 10 বছরে 20 কোটি বেকারের কাজ হওয়ার কথা ছিল। বাস্তব অভিজ্ঞতা বলছে লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে কেন্দ্র সরকারের দপ্তরে, রাজ্য সরকারের দপ্তরে। ও বলেছিল বছরে 2 কোটি দেবে, আর এ বলেছিল বছরে 2 লক্ষ দেবে। ওর 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা, আর এর 13 বছরে 26 লক্ষ বেকারের চাকরি হওয়ার কথা। পশ্চিমবাংলায় 7 লক্ষের বেশি শূন্য পদ পড়ে আছে স্কুলগুলোতে, পঞ্চায়েতগুলোতে, পৌরসভাগুলোতে, সরকারি দপ্তরগুলোতে। ভারতবর্ষে কোটি কোটি শূন্য পদ, রেলে শূন্য পদ, ব্যাংকে শূন্য পদ, বিমাতে শূন্য পদ, সমস্ত জায়গায় শূন্য পদ। একটা লোক রিটায়ার করলে পরে সেই জায়গায় নতুন করে কোনো নিয়োগ হয় না। নিয়োগ, আমি কথাকে বাড়াচ্ছি। তাহলে বেকারদের যে কাজ দেওয়ার কথা, সেই কাজ হয়নি। নতুন যে শিক্ষা নীতি ওরা চালু করেছে, সেই শিক্ষানীতির 2টো দিক আছে। এক, আমাদের দেশের স্বাধীনতার পর থেকে এই যে 75টা 76টা বছর ধরে অনেক সীমাবদ্ধতা নিয়েও যে বিজ্ঞানসম্মত, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, যুক্তিবাদী, উদারমনস্ক এই যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু ছিল, মোদী সরকার নতুন শিক্ষা আইনের মধ্য দিয়ে এইটাকে ভেঙে দিয়ে, বিজ্ঞানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে, উদারতার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সংকীর্ণতার দিকে, গণতন্ত্রের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে স্বৈরাচারের প্রতি আনুগত্য তৈরির জন্য, ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দিয়ে, ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে শিক্ষার রাস্তাটা বন্ধ করে দিয়ে, এইটা একটা দিক। আর একটা দিক আছে, এখন তো গ্রামগঞ্জগুলো তো চালু হয়ে গেছে। যেদিকে যাচ্ছে, যেভাবে সরকার তার দায়িত্ব শিক্ষা থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে, কি দিল্লিতে, কি দেশে, কি রাজ্যে, আগামী দিনে গাঁ ঘরের গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বাড়ির মানুষের ছেলেমেয়েরা আগামী দিনে শিক্ষার যে আঙিনা, সেই শিক্ষার আঙিনা থেকে ছিটকে চলে যাবে। সেই ব্যবস্থা তৈরি হচ্ছে। ওষুধের দাম সবাই জানে, এই এপ্রিল মাসের 1 তারিখ থেকে আরেক দফা ওষুধের দাম বেড়েছে। করোনার সময় ভারতবর্ষের মানুষের কাজ চলে গেছিল, ভারতবর্ষের মানুষের বেঁচে থাকাটাই সমস্যা ছিল। সেই পরিযায়ী অভিজ্ঞতা, এখানেও তো পরিযায়ী আছে নাকি, অসংখ্য মানুষ, 20,000, সেলিমদা বলছেন 20,000 মানুষ বাদুরিয়া ব্লক থেকে বাইরে কাজ করতে যায়। করোনার সময় দেখেছিলাম লক্ষ লক্ষ মানুষ। মোদী সরকার তাদের পাশে দাঁড়ায়নি, মমতা সরকার তাদের পাশে দাঁড়ায়নি। আমি পড়বো কয়েকটা কথা মনে থাকলে পরে, কিন্তু আমি কথাটা বললাম, সেই করোনার সময় সব থেকে বেশি লাভ করেছিল ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলো। আজকে তো দেখা যাচ্ছে এই করোনার সময় পেরিয়ে যাওয়া, নির্দিষ্ট গুণমানের থেকে অনেক নিচে থাকা বিভিন্ন ওষুধ বাজারে বিক্রি হয়েছে। কোম্পানিগুলো লাভ করেছে। জাল ওষুধ, নষ্ট হয়ে যাওয়া ওষুধ,
লো পাওয়ারের ওষুধ তারা সব ছাড়পত্র পেয়ে গেছিল। এখন তো বোঝা যাচ্ছে কেন না, ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কয়েকশো কোটি টাকা তোলা তুলেছে বিজেপি ইলেকটোরাল বন্ডের মধ্যে। জানা যেত না এতদিন। আমরা জানি তৃণমূল চোর, সবাই জানে। ভর সন্ধ্যেবেলা মিটিং করে কাউকে বোঝাতে হবে না, আর এটা তো আমাদের কর্মী সভা। তৃণমূল চোর, এটা প্রমাণিত। গতকাল না গত পরশু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বোধহয় সেলিমদা কথাটা বললেন, আর বলতে বলতে আমি টুইটারটা দেখছিলাম, আর পড়বি তো পর, আপনি যখন বলছিলেন তখনই সেইটা ভেসে চলে গেল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে তৃণমূল চুরি শিখেছে ওই বিধানসভার যিনি বিরোধী দলের নেতা তার কাছ থেকে। উনিও নাম বলেননি, আমরাও নাম বলে বাড়তি গুরুত্ব দিতে চাইছি না। তাহলে উনি স্বীকার করছেন যে তৃণমূল চোর, আর না করে উপায় নেই, কিছু করার নেই, ঠিকই আছে, অসুবিধা নেই। অবশ্য ইনি কিন্তু প্রথম স্বীকার করলেন না, আমরা বুঝতে পারিনি, কিন্তু উনি কিন্তু কথাটা বলে রেখেছিলেন। কবে আমাদের মনে আছে কারো? আমি চোর, কুণাল চোর। 2014 সালে মোদি যখন ডায়লগ মেরেছিল, ও সরকারে গড়লে পরে সারদার রোজভ্যালিতে সব চোরগুলোকে ইয়েতে কি বলে, আমি এক্ষুনি বললাম, জেলে পাঠিয়ে দেবে। সেই সময় কলকাতায় মিছিল করেছিল, আমি চোর, ও চোর, এ চোর, সে চোর। আমরা ভেবেছিলাম উনি যেমন বলে ফেলেন, বলে ফেলেছে। উনি কোনো কথা বলে ফেলেন না। কদিন আগে শুনলাম মঞ্চে গালাগালি করেছেন, সেটাও মুখ ফসকে বেরিয়ে যায়নি, সেটাও ইচ্ছা করেই বলেছেন। খারাপ কথাই বলেছেন, যা বলছেন বলেছেন, ঠিক আছে। সবার খারাপ ভালো বিচারের জায়গায় আপাতত আমাদের না যাওয়াই ভালো, ভালো বেরোবে কোথায়। তো যাই হোক, আমি কথা যেটা বলছি, তাহলে ওরা চোর সবাই জানে, সবাই জানে, সেই নিয়ে বেশি বলে লাভ নেই। ওরা গরুতে চুরি করেছে, কাঁকড়ে চুরি করেছে, কয়লায় চুরি করেছে, লোহায় চুরি করেছে, বালিতে চুরি করেছে, 100 দিনের টাকা চুরি করেছে, আবাস যোজনার টাকা চুরি করেছে, চাকরি দেবে বলে কোটি কোটি টাকা তুলেছে, কোনো হিসেব নেই, সবই চুরি করেছে। কিন্তু বিজেপিটা যে বড় ডাকাত এটা জানা যেত না যদি সিপিআইএম এর করা মামলাতে সুপ্রিম কোর্টের নির্দেশে এই ইলেকটোরাল বন্ডটি বাজারে না আসে। কি ইলেকটোরাল বন্ড? কোনো কঠিন ব্যাপার নয়। এই যে ওষুধ কোম্পানির কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা তোলা তুলেছে বিজেপি, আমি জানি না এখানে এই প্যাকেটের দুধ এসছে কিনা। প্যাকেটের দুধ চালু হয়েছে, এখানেও প্যাকেটের দুধ চালু হয়েছে। গত 1 বছরে প্যাকেটের দুধের দাম বেড়েছে 30%। 30%। সেই দুধ কোম্পানির কাছ থেকে বিজেপি ইলেকটোরাল বন্ডে তোলা তুলেছে 650 কোটি টাকা। বিদ্যুতের দাম বেড়ে গেছে। বছর খানেক আগে 3 টাকা 33 পয়সা থেকে এখন কত? 7 টাকা। কত? 7 টাকা 42 পয়সা। কলকাতাতে আরো বেশি। প্রাইভেট বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে তৃণমূল কংগ্রেস প্রায় 1000 কোটি টাকা তোলা তুলেছে ইলেকটোরাল বন্ডে। এখন সবাই ভুলে গেছে। বছর খানেক আগে তৃণমূলের সব নেতারা আর তাদের সব ভাইপো ভাতিজারা ওই ডিয়ার লটারিতে ফার্স্ট প্রাইজ পাচ্ছিল, কোটি কোটি টাকা পাচ্ছিল না ডিয়ার লটারিতে? 11 বার। সেই ডিয়ার লটারি কোম্পানি, ফিউচার কোম্পানি, তার কাছ থেকে প্রায় 700-800 কোটি টাকা তোলা তুলেছে তৃণমূল কংগ্রেস ইলেকটোরাল বন্ডের মধ্যে। সারা দেশে এখনো পর্যন্ত যা জানা গেছে 1300 পাতার রিপোর্ট, 18,500 কোটি টাকা ভারতীয় স্টেট ব্যাংককে সামনে রেখে বিজেপি, তৃণমূল সহ আর কয়েকটা পার্টি, মূলত এরা 18,000 কোটি টাকা তোলা তুলেছে, তোলাবাজি করেছে। 8,500 কোটি টাকা বিজেপি ফার্স্ট বয়, আর 1600 কোটি টাকা তৃণমূল সেকেন্ড বয়। এরা চোর, ওরা ডাকাত, ওরা দেশের সব সম্পদকে বিক্রি করে দিচ্ছে।
আম্বানি আদানির কাছে লুট করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে সবকিছু। আমাদের প্রধানমন্ত্রী কদিন আগে বলেছেন যে ये तो सिर्फ टेलर है, पिक्चर अभी बाकी है। তাহলে এখনো কি বিক্রি করতে বাকি? গোটা রেলটা বিক্রি করতে এখনো বাকি আছে। আবার যদি ফেরে রেল বিক্রি করে দেবে। আগে 12টা ব্যাংক ছিল, 12টা ব্যাংক, সেই ব্যাংকে মিলিয়ে দিয়ে এখন 4টে ব্যাংক করেছে। ওর টার্গেট হলো 2টো ব্যাংক করা, তারপর তার ব্যাংকের শেয়ার বাজারে বিক্রি করে দেওয়া। সারা জীবনের সঞ্চয় এলআইসি, যে যা পারে সেই সঞ্চয়টা রাখে, সেই এলআইসি 70% শেয়ার বাজারে বিক্রি করে দিয়েছে। সব কিছু, সব। কত বক্তৃতা আমি করব। তাহলে আমাদের দেশের যা কিছু সম্পদ ছিল, তিল তিল করে তৈরি হয়েছিল সম্পদ, দেশের সম্পদ, সেই সব সম্পদকে আদানি আম্বানিদের কাছে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করছে। ফলে ওরা চাইবে যে এই নির্বাচনে যেন গোটা ভারতবর্ষের কথা না আসে, কারণ ভারতবর্ষের কথা এলে পরে দেশকে কেমন ভাবে বিক্রি করে দিচ্ছে, কেমন ভাবে গোটা দেশের সম্পদকে লুট করছে, কেমন ভাবে ডাকাতি করছে, এগুলো সব মানুষ জানতে পারবে। আর তৃণমূলও চায় না যাতে গোটা ভারতবর্ষের কথাটা এই নির্বাচনে পশ্চিমবাংলার মানুষের কাছে আসুক। কারণ গোটা ভারতবর্ষের কথা যদি চলে আসে, যদি পশ্চিমবাংলার মধ্যে আটকে রাখতে পারা যায়, তাহলে গত 7 বছর 8 বছর ধরে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল করে যে সুবিধা পেয়েছে, তৃণমূলের সুবিধা পেয়েছে, বিজেপিও সুবিধা পেয়েছে, সেই সুবিধাটা ওরা ধরে রাখবে। আমাদের পার্টি কি ডাক দিয়েছে? আমাদের পার্টি ডাক দিয়েছে যে দিল্লি থেকে আরএসএস বিজেপি সরকারকে হারাতে হবে, এদেরকে বিচ্ছিন্ন করতে হবে। হারালেই আমাদের কাজ শেষ হয়ে যাবে না। হারাতে কেন হবে? আমি একটু আগে বললাম কেমন করে গোটা দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, কেমন করে গোটা দেশের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, কর্মচারী, অল্প বয়স্ক ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎকে কেমন করে সামনের দিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এর জন্য হারাতে হবে। কিন্তু বিজেপি শুধু এইটাই পাপ নয়, এটাই অপরাধ নয়, তার থেকেও বড় অপরাধ হলো এই 10টা বছরে মোদী সরকারের সুযোগে আরএসএস ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। সংসদকে ওরা নিয়ন্ত্রণ করছে, আইনসভার মধ্যে ওরা ঢুকে গেছে, লেখাপড়ার প্রতিষ্ঠানগুলোকে ওরা নিয়ন্ত্রণ করছে। গোটা সমাজের মধ্যে এই 10টা বছরের মধ্যে মহিলাদের উপর নির্যাতন বেড়েছে, দলিতদের উপর আক্রমণ বেড়েছে, আদিবাসীদের উপর আক্রমণ বেড়েছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ বেড়েছে। এবং এইগুলো এরা করছে কারণ এরা যে এই যে আমরা বামপন্থীরা, যে কোনো নির্বাচন আমাদের কাছে রাজনৈতিক লড়াই। যে কোনো নির্বাচনে আমরা জোট করি, আমরা ঐক্য করি, আমাদের যে মূল যে রাজনৈতিক লক্ষ্য, সেই রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য। আমাদের মূল রাজনৈতিক লক্ষ্য কি? আমাদের মূল রাজনৈতিক লক্ষ্য যাতে খেটে খাওয়া মানুষের পক্ষে দাঁড়াতে পারি, যাতে খেটে খাওয়া মানুষের জন্য কিছু কাজ করতে পারা যায়, যাতে খেটে খাওয়া মানুষের রাজ গোটা দেশে তৈরি করার যে সংগ্রাম, সেই সংগ্রামের দিকে খানিকটা এগোনো যায়। আর বিজেপি চলে, বিজেপির রাজনৈতিক লক্ষ্য কি? বিজেপির রাজনৈতিক লক্ষ্য হলো ভারতবর্ষের আজকের যে বৈশিষ্ট্য, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের যে মিলেমিশে অবস্থান করেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ছেলেবেলাতে আমরা স্কুলে পড়েছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে ভেঙে দেওয়া, জাতের নামে, ধর্মের নামে, মানুষের মধ্যে বিভেদ বিভাজন নামে, ধর্মের নামে মানুষের মধ্যে, খেটে খাওয়া মানুষের মধ্যে যদি বিভেদ বিদ্বেষ তৈরি হয়, তাহলে কি হবে? তাহলে খেটে খাওয়া মানুষের যে আসল মূল যে এজেন্ডা, রুটি রুচির এজেন্ডা, সংসার চালানোর এজেন্ডা, জিনিসের দাম কমানোর এজেন্ডা, ওষুধের দাম কমানোর এজেন্ডা, ছেলে পিলে নাতি পুতিদের লেখাপড়া যাতে ভালো হয় তার এজেন্ডা,
সবাই যাতে পঞ্চায়েত পৌরসভা নির্বাচনে নিজের নিজের মত অনুযায়ী ভোট দিতে পারে, গণতন্ত্র সেটা যাতে থাকে, যে যার ধর্ম পালনের যে পরিবেশ সুযোগ সেটা যাতে থাকে, মানে ধর্ম নিরপেক্ষতা সেটা যাতে থাকে। এই যে আসল এজেন্ডা এইটাকে সরিয়ে দিয়ে ভুল এজেন্ডা, যেটা ভুল জাত ধর্মের নাম করে মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার যে ভুল এজেন্ডা, সেইটাকে ওরা জারি রাখতে চায়। আর সেইটা যদি জারি থাকে তাহলে সমাজে ক্ষতি কার হয়? হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, ক্ষতি হয় খেটে খাওয়া মানুষের। আর সবচাইতে লাভ কার হয়? যারা লুটে খায়, যারা অন্যের গতরকে শুষে খায়, যারা সম্পদকে লুট করে খায়। আমাদের দেশের সম্পদকে কারা লুট করে খাচ্ছে? আম্বানি আদানির মতো এই ধরনের কিছু রাঘব বোয়াল। সেই জন্য আম্বানি আদানিরা আজকে বিজেপির পিছনে কেন দাঁড়িয়ে, কেন আরএসএস এর পিছনে তারা দাঁড়িয়ে? কারণ তারা দেখছে আরএসএস, বিজেপি আর পশ্চিমবাংলায় তাদের সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এরা মানুষের রুটি রুজির সমস্যা থেকে, তাদের সংসার চালানোর যে দাবি দেওয়া, সেই লড়াই থেকে তাদেরকে ভুলিয়ে দিয়ে তাদেরকে জাত ধর্মের নাম করে তাদেরকে ভাগ করে দিতে পারছে। এই 10টা বছরে ছড়িয়ে গেছে। 10টা বছরে আমাদের দেশে যে ঘৃণার পরিবেশ তৈরি করেছে। 13টা বছরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্বে সবচাইতে লাভবান হয়েছে বিজেপি। স্বাধীনতার পর 30টা বছর যখন কংগ্রেসের সরকার ছিল, বিজেপির নাম নিশান ছিল না। 77 সালের পর 34টা বছর যখন বামফ্রন্টের সরকার ছিল, বিজেপির নাম নিশান ছিল না। আর 11 সালের পর এই চলতি 13 বছরে শুধু বিজেপির নাম নিশান হয়েছে তাই নয়, বিজেপি বেড়েছে। আমি আপনাদেরকে স্মরণ করতে বলবো জ্যোতিবাবুর সেই বিখ্যাত কথা। জ্যোতি বসু বলেছিলেন যে তৃণমূলের সব থেকে বড় অপরাধ হলো যে বিজেপি পশ্চিমবাংলার রাস্তাঘাট চিনত না, ওরা বিজেপিকে হাত ধরে এনে পশ্চিমবাংলার রাস্তাঘাট চিনিয়েছে। মমতা ব্যানার্জি তার রাজনৈতিক জীবনে একটি বারের জন্য আরএসএস এর বিরুদ্ধে কোনো কথা বলেননি। যে আরএসএস প্রভাবিত লোকজন গান্ধীজিকে খুন করেছিলেন, মমতা ব্যানার্জি তাদেরকে দেশপ্রেমিক মনে করে। আর আরএসএসও মমতা ব্যানার্জিকে মা দুর্গা বলেছে। এগুলো সব আপনারা জানেন, আমি নতুন কথা বলছি। আমি যেটা বলতে চাইছি, এক লাইনে যে কথাটা আপনাদেরকে ধরাতে চাইছি, এটা তো কর্মী সভা, আপনাদের মানুষের কাছে গিয়ে কথাগুলো বলতে হবে। যে গোটা দেশে বিজেপির সরকারের সুযোগ নিয়ে যেমন আম্বানি আদানিরা ফুলে ফেপে উঠেছে, ব্যাপক লুটপাট চালিয়েছে, দেশের খেটে খাওয়া মানুষের সংসার চালানো ভয়ঙ্কর খারাপ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তাদের বেঁচে থাকাটা, তাদের অস্তিত্বটাই আজকে সংকটের মধ্যে পড়েছে। আর এইটা করেছে বলে আম্বানি আদানিরা আরএসএস বিজেপির পিছনে আছে। আর এই 10টা বছরে আরএসএস বিজেপি মোদী সরকারের সুযোগে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের উদারতা, ভারতবর্ষের সামাজিক ন্যায়ের ধারণা, ভারতবর্ষের গণতন্ত্রের ধারণা, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে বৈশিষ্ট্য, এইটাকে ভেঙে দিয়ে 500 বছর পিছনে আমাদের সমাজটাকে নিয়ে যেতে চাইছে। তাহলে শুধু আমাদের গরিব মানুষের কাজ কেড়ে নিয়েছে তাই না, শুধু কৃষকের কাছ থেকে তার ফসলের দামের অধিকারকে কেড়ে নিয়েছে তাই না, শুধু শ্রমিকের কাছ থেকে তার অধিকারকে কেড়ে নেওয়ার জন্য আইন করেছে তাই না, শুধু ছাত্র যুবদের কাজ দেব বলে, চাকরি দেব বলে ভোটে এসে তাদের সঙ্গে প্রতারণা করেছে তাই না। গোটা সমাজের অভ্যন্তরে এই যে ঘৃণার পরিবেশ, ঘৃণার চিন্তা ভাবনা, এইটাকে গোটা সমাজের ভিতরে সে কি বলবো অনেক দূর পর্যন্ত চালিয়ে দিয়েছে। আর পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 13 বছরের রাজত্বকালে সব থেকে লাভবান হয়েছে বিজেপি। 11 সাল থেকে বিজেপি বেড়েছে, 11 সাল থেকে আরএসএস বেড়েছে। সেই জন্য আরএসএস বিজেপি মমতাতে খুশি। তাই আমরা গোটা দেশে ডাক দিয়েছি
এই আরএসএস বিজেপিকে শুধু হারালে হবে না, তাকে বিচ্ছিন্ন করতে হবে। কেন? আমি একটা আটপৌরে উদাহরণ দিই। দেখবেন রান্না বান্না করবার পর, খাওয়া দাওয়া হবার পর আমাদের অনেকেই ভালো করে জল দিয়ে আমাদের এঁটো বাসনগুলো আমরা ধুয়ে দিই, আর একটুও ময়লা লেগে থাকে। কিন্তু আমরা কি শুধু জল দিয়ে আমাদের বাসনগুলো ধুই না। যার জোটে সে সাবান সোডায়, আর যার জোটে না সে ছাই কিংবা মাটি দিয়ে ওই এঁটো বাসনগুলোকে সে একেবারে মেজে পরিষ্কার করে। কেন? জল দিয়ে ধুলে এঁটোটা চলে যেতে পারে, কিন্তু গন্ধটা যায় না। তেমনি এই ভোটে শুধু বিজেপি, আরএসএস, তৃণমূলকে হারালে এঁটোটা চলে যাবে, সরকারগুলো চলে যাবে, কিন্তু গোটা সমাজে ওরা যে বিষ ছড়িয়ে দিয়েছে সেই গন্ধটা যাবে না। তাই রাজনীতি দিয়ে মেজে তাদের বিরুদ্ধে তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে। লড়াইটা অনেক বড় লড়াই। এই লড়াইটা শুধু এই ভোটে শেষ হবে না, লড়াইটা অনেক বড় লড়াই। আর পশ্চিমবাংলাতে গোটা দেশে যদি বিজেপিকে হারাতে হয়, দেশে যদি বিজেপিকে বিচ্ছিন্ন করতে হয়, তাহলে পশ্চিমবাংলায় তৃণমূলকে না হারিয়ে কখনো বিজেপিকে দুর্বল করা যাবে। আমি একটু আগে যে কথা বলছিলাম, প্রথম দফার ভোটের আগে বলে আমি 400 পার করব। প্রথম দফার ভোটের আগে, প্রথম দফার ভোট হলো বললো 350। দ্বিতীয় দফার ভোট গতকাল হয়েছে, তারপর এখনো পর্যন্ত রা কারেনি। আমার কথাটা বোধহয় বুঝতে পারলেন না, রা কারেনি এদিকের কথা নয়, মানে হ্যাঁ, কোনো মন্তব্য করে এখনো পর্যন্ত কিছু বলেনি। কি বলবে জানি না। সময় যত এগোচ্ছে তত ইন্ডিয়া ব্লকের যারা, তাদের গলার জোর বাড়ছে। আমি আগে বলেছি বিজেপির ফেরার কোনো সম্ভাবনা নেই। কোত্থেকে ফিরবে? গত লোকসভা ভোট কিসের ভিত্তিতে হয়েছিল? 5 বছর আগের ভোট। 10 বছর আগে বলেছিল আমাকে ভোট দাও, আমি সুদিন এনে দেবো। সবাই দুধে ভাতে থাকবে, লোকে বিশ্বাস করে ওকে ভোট দিয়েছিল। আর 5 বছর আগের ভোটে যারা বলেছিল কই গো তোমার সুদিন কি হলো, কৃষকের কি হলো, শ্রমিকের কি হলো, বেকারের কি হলো, জিনিসের দাম কোথায় বাড়ছে, ফ্রিতে গ্যাস দেবো বলেছিলে, গ্যাসের যে অনেক দাম বেড়ে গেছে, জিনিসের কত দাম বেড়ে গেছে। গত ভোটে বলেছিল আরে এখন চুপ করো, দেখছো না পাকিস্তান থেকে লোক এসে পুলওয়ামায় আমার 40টা জওয়ানকে খুন করে দিয়ে চলে গেছে, ওগুলো সব পরে হবে। এখন কি? এখন পহলে পাকিস্তানকে সবক শিখানা হয়। তাহলে পাকিস্তানকে কে সবক শিখাতে পারবে? মোদি হয় তো মুমকিন হয়। 10 বছর আগের ভোটে 56 ইঞ্চি ছাতির কথা বলেনি। কোনো মানুষের 56 ইঞ্চি ছাতি হয় না, ওর 56 ইঞ্চি ছাতি কিনা একজনই জানে। বলুন তো কে জানে? কে জানে বলুন তো? কেন? কারণ প্রত্যেক সভাপতি, দেখুন সভাপতি সিনিয়র মানুষ হলে হবে কি, সভাপতি রসবোধ আমাদের থেকেও বেশি, যে প্রত্যেক দুর্গা পুজোর সময়ও পাঞ্জাবি পাঠায়। তাহলে পাঞ্জাবি পাঠাতে গেলে তার তো ছাতির, অন্য কিছু আমি বলছি না, তো তাকে তো ছাতির মাপ জানতেই হবে। তো কথা আমি যেটা বলতে চাইছি যে তখন এলো 56 ইঞ্চি ছাতি। কেন 56 ইঞ্চি ছাতি? পাকিস্তানকে এখন সবক শিখাতে হবে। বেকাররা কাজ পায়নি, আরে বাবা পরে হবে, এখন পাকিস্তান। কৃষক ফসলের দাম পায়নি, আরে পরে হবে, এখন পাকিস্তান। যে যা বলেছে মানে সব পরে হবে, পহলে পাকিস্তানকে সবক শিখানো। ভারতবর্ষের মানুষের মধ্যে আবেগ তৈরি করেছে। আবেগ হওয়াটাই স্বাভাবিক। 40 জন জওয়ান মারা গেছে। সেই জওয়ান তো নাগপুরের হেডকোয়ার্টারের কোনো কর্মী জওয়ান ছিল না। আপনার আমার ঘরে সাধারণ মানুষ, পশ্চিমবাংলারও 3 জন মানুষ ছিল, গ্রামের মানুষ। কেউ শখ করে সেনাবাহিনীতে যায় না। এই কদিন আগে একজন ওই যে অগ্নিবীর শহীদ হয়েছেন, তার লাশটাকে পর্যন্ত পাঞ্জাবে এই সরকার পাঠায়নি। তো যাই হোক, আমি যে কথাটা বলছি, এই 5টা বছরে ভাগীরথী দিয়ে, পদ্মা দিয়ে, জলঙ্গি দিয়ে, চূর্ণী দিয়ে, ইছামতি দিয়ে অনেক জল বয়ে গেছে। 5 বছর আগে যখন আমরা মানুষকে বলতে চেষ্টা করেছিলাম এটা সাজানো, তোমাদের আবেগ, দেশের মানুষের আবেগ, সেই আবেগকে ধর্মীয় আবেগের সঙ্গে মিলিয়ে দিয়েছে। এতে দেশের ভালো হবে না, এতে তোমাদের ভালো হবে না। ধর্মবিশ্বাস এক জিনিস, দেশের আবেগ আর এক জিনিস। ধর্মবিশ্বাস নির্দিষ্ট ধর্মের মানুষের, আর দেশ সবার। দেশের আবেগ সবার, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবার আবেগ। আর একটা নির্দিষ্ট ধর্মের আবেগ সেই ধর্মের মানুষের। কিন্তু 5 বছর আগের ভোটে সংখ্যাগুরুদের ধর্মীয় আবেগের সঙ্গে
পাকিস্তানকে সামনে রেখে 40 জন জওয়ানকে বাজারে বিক্রি করে একটা এমন পরিবেশ তৈরি করেছিল। চারপাশে সেই পরিবেশ আছে? আজকের বাজারে বিজেপি সেই হাওয়া আছে কি? আমি আপনাদের জিজ্ঞেস করছি, দেখতে পাচ্ছেন 5 বছর আগে সবাই যেভাবে সব বিজেপি বিজেপি করছিল, সেই হাওয়া আছে? নেই, কারণ সেই আবেগটা নেই। ওরা চেয়েছিল 22শে জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে ভোট করে নিতে। মন্দির তৈরির আবেগে দেশের ভোট পার করতে চেয়েছিল। ওরা সার্ভে করে দেখেছে লোকের মধ্যে আবেগ নেই। ভারতবর্ষের মাত্র 8% মানুষ মন্দির নিয়ে কথা বলেছে। মাত্র 2% মানুষ আরএসএস এর হিন্দুত্বের পক্ষে কথা বলেছে। ভারতবর্ষের 8% মানুষ, মাত্র 8% মানুষ 22শে জানুয়ারির মন্দির নিয়ে কথা বলেছে। তার মধ্যে 2% মানুষ ওদের আদর্শ নিয়ে কথা বলেছে। ওরা বুঝেছে মন্দিরে চিড়ে ভিজবে না। তারপর ওরা চেষ্টা করেছে গোটা দেশ জুড়ে রামনবমী, হনুমান জয়ন্তীকে সামনে রেখে দাঙ্গা লাগানো, এই পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। কিন্তু ভারতবর্ষের হিন্দু মুসলমান নির্বিশেষে, পশ্চিমবাংলার হিন্দু মুসলমান নির্বিশেষে এবারে রামনবমীতে মানুষ যে সতর্কতার পরিচয় দিয়েছে, মানুষ যে সচেতনতার পরিচয় দিয়েছে, আরএসএস তৃণমূল বিজেপির যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে কার্যকর করতে পারেনি। আমি এমনি বলছি না, কারণ রামনবমীর 3 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলেছিলেন। কি বলেছিলেন না? খবরের কাগজে বেরিয়েছিল না কথাটা? তখনই আমরা দেখেছিলাম ঘরপোড়া গরু। আমরা আমাদের পার্টির কমরেডদেরকে নির্দেশ দিয়েছিলাম পাড়ায় পাড়ায়, করতে পারেনি। 5 বছর আগে ধর্মীয় আবেগকে রাজনীতির সঙ্গে মিশিয়ে বিজেপি 303টে আসন পেয়েছিল। এই 303টে আসনের মধ্যে 79% আসন পেয়েছিল মাত্র 6টা রাজ্য থেকে: উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার। ওদের সংখ্যাটা একটু বাড়লো। 79% আসন 303টের মধ্যে 79%। কত হয়? 303টের মধ্যে 79 হলে পরে 100টায় যদি 79 হয়, তাহলে 79কে 3 দিয়ে কত? 240-এর কাছাকাছি। তাহলে 303টের মধ্যে 240, এই কটা রাজ্য। গত বছর উত্তরপ্রদেশে বিরোধীদের কোনো ঐক্য তৈরি হয়নি। উত্তরপ্রদেশের 2টো লোকসভা বাদ দিয়ে সব জায়গায় বিজেপি জিতেছিল। এবার উত্তরপ্রদেশের বিরোধীদের সার্বিক ঐক্য হয়েছে। অন্তত 50% আসনে বিজেপি হারবে। গতবার দিল্লিতে কোনো ঐক্য তৈরি হয়নি, 7-এ 7 বিজেপি পেয়েছিল। এবার বিরোধীদের সার্বিক ঐক্য তৈরি হয়েছে। ভারতবর্ষের সব রাজ্যে বিরোধীদের ঐক্য তৈরি হয়েছে, সমস্ত রাজ্যে। সেই জন্য যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, গতকাল কেরালায় ভোট হয়েছে, বিজেপির একটাও খাতা খুলবে না। প্রথম দফায় তামিলনাড়ুতে ভোট হয়েছে, বিজেপির একটা খাতা খুলবে না। গতবার কর্ণাটক থেকে বেশিরভাগ আসন বিজেপি জিতেছিল, সেখানে বিজেপি 1/3 বেশি আসন পাবে না। গতবার তেলেঙ্গানা থেকে বিজেপি আসন জিতেছিল, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি সেখানে নীল হয়ে গেছে। সেজন্য পশ্চিমবাংলায় বারে বারে আসছে। কথাটা হলো এইটা, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, এমনকি বর্তমানের যে অর্থমন্ত্রী, সেই অর্থমন্ত্রী যিনি স্বামী, তিনি পর্যন্ত বলেছেন যে বিজেপি 200 আসন পাবে কিনা গোটা ভারতবর্ষে যথেষ্ট সন্দেহ আছে। আর বিজেপি যদি দেশে আসন না পায়, তাহলে এই পশ্চিমবাংলার মাটিতে সবচাইতে আগে শেষ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস যে চোর, ঝোচ্চোর, বাটপার, অত্যাচারী, তার বিরুদ্ধে মানুষের প্রবল ক্ষোভ। কিন্তু গত কয়েকটা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপিকে যদি আটকাতে হয়, তাহলে তৃণমূল, আর এবং এর প্রতিক্রিয়ায় তৃণমূলকে যদি আটকাতে হয়, কারণ বামপন্থীদের শক্তি নাকি দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে বিজেপি। 19 সালের ভোট, 18 সালের পঞ্চায়েত, 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, এই প্রচার করে খবরের কাগজ, টিভি, এই প্রচার করে পশ্চিমবাংলার মাটিতে মানুষের মধ্যে, নিরাপদ একটা কথা বলে গেছে যে মানুষের মধ্যে আস্থা,
তৈরি হচ্ছে। আমি গত দুদিন মুর্শিদাবাদে ছিলাম, একেবারে গ্রামে গ্রামে ঘুরেছি। পরে আমি আসছি, মনে পড়লে বলবো। বিরাট উৎসাহ মানুষের, বিরাট উৎসাহ। মানুষ ওখানে নির্বাচন করছে, মানুষ ঠিক করছে কোথায় কে ভলেন্টিয়ার হবে, কে বুথে বসবে। আমাদের ঠিক করার আগে মানুষ ঠিক করছে। বিরাট উৎসাহ। কি না, কেন, কি জন্য? কারণ মানুষ চলে তার মস্তিষ্ক দিয়ে। চিরকাল মানুষ তার মাথাকে কারোর কাছে বাঁধা রাখে না। ঠিকই আজকে টিভির প্রভাব আছে, আজকে কাগজের প্রভাব আছে, আজকে সোশ্যাল মিডিয়ার প্রভাব আছে। এই গত 5টা বছর 7টা বছরে মানুষ ভুলেই গেছিলেন যে আসলে ক্ষমতাটা তার কাছে। তারা ভোট দিতেন বলে একসময় কংগ্রেসের সরকার চলেছিল, তারা ভোট দিতেন বলে একসময় বামফ্রন্টের সরকার চলেছিল, তারা ভোট দিয়েছেন বলে তৃণমূলের সরকার, তারা ভোট দিয়েছেন বলে বিজেপির এতগুলো এমপি হয়েছিল। আসল ক্ষমতা তো মানুষের। আমি মাইক দিয়ে গলাবাজি করতে পারি, আসল ক্ষমতা তো মানুষের। 19-এর লোকসভায়, 21-এর বিধানসভায় আমরা যখন মানুষকে বুঝিয়েছি ক্ষমতা তোমার কাছে, তুমি নিজের প্রতি আস্থাশীল হও। বিজেপি আটকানো যাবে না, বিজেপিকে দিয়ে তৃণমূল আটকানো যাবে না। কিন্তু মানুষ আস্থাশীল হতে পারেননি। ঠিকই মানুষের এই আস্থাশীল হওয়ার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানুষ যদি আমাদের লড়াই করতে দেখে, মাঠে ময়দানে লড়াই করতে দেখে, তাহলে মানুষ তার নিজের আস্থা সে নিশ্চয়ই সে ফিরে পাবে। তাহলে গত 5-7টা বছরের যে 2-3টে ভোট হয়েছে পশ্চিমবাংলায়, তৃণমূল বনাম বিজেপি, এই পরিবেশ ওরা তৈরি করে দিয়েছে। এখন পশ্চিমবাংলার মানুষ এটা বুঝছে না যে তৃণমূল আর বিজেপি আলাদা নয়। দুর্নীতির প্রশ্নে এরা দুটো। গোটা ভারতবর্ষে ইডি সিবিআই ঘুরে বেড়ায়, আর পশ্চিমবাংলায় কেন্দ্রীয় এজেন্সি কাজ করছে হাইকোর্টের নির্দেশে। গোটা ভারতবর্ষে বিরোধী দলগুলোকে ভাঙার জন্য ইডি সিবিআই ভূমিকা পালন করছে। দিল্লির মুখ্যমন্ত্রী জেলে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে। আর পশ্চিমবাংলায় গোটা রাজ্য জুড়ে ইডি সিবিআই ঘুরে বেড়ায়, কিন্তু হাজরা মরে গেলেই, মানে ওই চোর দুটোর পেনাল্টি বক্সে ঢুকেই কেমন যেন চুহা হয়ে যায়। লোকে বুঝতে পারছে না। সব জায়গায় এটা সবাই জানে যে দুর্নীতির প্রশ্নে সবাই সমান। এই যে পঞ্চায়েতে 100 দিনের টাকা, আবাস যোজনার টাকায় কোটি কোটি টাকা মেরে দিয়েছে, কোটি কোটি টাকা। এ তো দিল্লির সরকারের টাকা। একটা এফআইআর করেছে কোন তৃণমূলের প্রধানের নামে, সভাধিপতির নামে একটা এফআইআর করেছে যে কোটি কোটি টাকা মেরে দিয়েছে? এটা এখন মানুষ ধরে ফেলেছে। মানুষ এখন বুঝছে যে দুর্নীতিতে এই দুটোর মধ্যে সেটিং আছে। মানুষ এখন এটা জানে যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো কিংবা তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো এটা কোনোদিন হবে না। আমাদের নেতারা বলছেন যে উনি আসলে তৃণমূলের যারা সব জেলে আছে বা জেলে কালকে যাবে, অনেকেই যাবে, উনি কেবলমাত্র ওই 2টি মাগুর আছে, সেই 2টো মাগুর ছাড়া উনি কারোর কথা ভাবেন না। মানুষ বুঝছে, মানুষ বুঝতে পারছে। এই যে আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায়, নিচের তলায়, ওপরে তৃণমূল আর বিজেপির সেটিংটা সবাই ধরে ফেলেছে, আর নিচের তলায় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখতে পাচ্ছি যে নিচের তলায় তৃণমূলের কত নেতা যে বিজেপির হয়ে ভোট করতে যাচ্ছে বা বিজেপিতে চলে যাওয়ার জন্য ঠিক করছে, এখন এটা মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দেখতে পাচ্ছে। সেই জন্য যেটা গত 3 বছর আগেও আমরা মানুষকে বোঝাতে পারিনি, তৃণমূল আর বিজেপি আসলে দুটো এক। বিজেপির নেতা কি বলবে, শুভেন্দুবাবু কি বলবেন, নাগপুর ঠিক করে দেয়। তার উত্তরে তৃণমূলের নেতারা কি বলবেন, সেটাও নাগপুর ঠিক করে দেয়। বিজেপি যদি হয় নাগপুরের অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি, তৃণমূল কংগ্রেস আনঅফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি। এবং আমি তো আগে বললাম, বামফ্রন্ট কংগ্রেসের সময় এই বাংলায় রাজনীতি হতো ভাত কাপড় নিয়ে লড়াই, জমির লড়াই, রুটি রুজির লড়াই। বিজেপির কোনো জায়গা ছিল না। আর তৃণমূলের 13 বছরে এখানে জাতের নামে, ধর্মের নামে রাজনীতির পরিবেশ তৈরি করে ভোটে হয়তো তৃণমূল আর বিজেপি ফায়দা তুলেছে 5 বছর 7 বছর ধরে, কিন্তু বাংলায় বিজেপি তৈরি হয়েছে
বিজেপি বড় হয়েছে এবং বিজেপিকে জোয়ান ছেলে তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে। তাই গোটা দেশে যদি বিজেপিকে হারাতে হয়, পশ্চিমবাংলায় তৃণমূলকেও একই সঙ্গে হারাতে হবে। 3 বছরের আগের বিধানসভার ভোট পর্যন্ত আমরা যখন এই কথা বলেছিলাম, তখন অনেকে বলেছিলেন এটা কি সম্ভব, দুটো শক্তি কি একসঙ্গে হারানো যায়, তোমাদের কি সেই ক্ষমতা আছে? আমরা বলেছিলাম তোমরা সমর্থন করলেই আমাদের ক্ষমতা আছে। হয়তো আমাদের লড়াই সেভাবে ছিল না। 21 সালে ভোটে হেরে যাবার পরেও আমরা হারিয়ে যাইনি। 22 সাল থেকে গোটা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত জেলাতে, অনেকগুলো ব্লকে, পঞ্চায়েতে একেবারে জান কবুল লড়াই হয়েছে। কোথায় হয়নি? তাতে আমাদের কমরেডদের নামে মিথ্যে মামলা হয়েছে, আক্রমণের মুখে পড়েছে, জেলে গেছে, কিন্তু আন্দোলন থামে, মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে। এবং এই আস্থারই তো বহিঃপ্রকাশ ঘটেছে 1 বছর আগে জুলাই মাসের 8 তারিখে পশ্চিমবাংলার পঞ্চায়েতের যে ভোট হয়েছে। আমরা আমাদের পার্টি বলেছি ওটা হলো ভোট লুট আর গণনায় ডাকাতি। সেলিমদা বোধহয় বললেন, এই শব্দটা বলেননি কিন্তু ব্যাপারটা বলেছে, ভোট লুট গণনায় ডাকাতি। এটা যদি গত পঞ্চায়েত নির্বাচনে টাকার একটা পিঠ, কয়েনের যদি একটা পিঠ হয়, উল্টো দিকের আর একটা পিঠ আছে। এটা তো চোখে দেখা যায়। উল্টো দিকের পিঠটা কি? তৃণমূল বিজেপি ভোট লুট গণনায় ডাকাতি এইটাকেই দেখাতে চাইবে, এটাকেই বলার চেষ্টা করবে। সেজন্য কিছু দুর্বল মানুষের কাছে যখন যাবেন তারা বলবে ভোট দিতে যেতে পারবো তো? হ্যাঁ, ভোট হবে। পারবো না, ভোট দিতে যেতে হবে, দল বেঁধে যেতে হবে। কেউ ছাড়ান পাবে না। মানুষের সম্পদ যারা লুট করছে, গত পঞ্চায়েতের ভোট বিডিও অফিসের বিডিওরা আর থানার ওসিরা করেছে। সরকার চলে যাবে কিন্তু এদের চাকরি থাকবে। জনগণ সব খাতায় লিখে রাখছে যে অমুক পঞ্চায়েতের ভোটে গণনা কেন্দ্রে কে আমাদের জেতা প্রার্থীর কে হারিয়ে দিয়ে জোর করে তৃণমূলকে জিতিয়েছে, কোন বিডিও, কোন জয়েন্ট বিডিও, কোন থানার ওসি। বাকি চাকরি জীবনের হিসেব কিন্তু জনগণ করবে, কেউ পার পাবে না। জমি লুট করে, বাড়ি লুট করে, ভেরি বানিয়ে, লাঠি দিয়ে, বোমা দিয়ে, গুলি দিয়ে চিরকাল কি আটকে রাখা যায়? আরে মানুষ কতক্ষণ ভয় পায়? যতক্ষণ মানুষের কিছু হারাবার ভয় থাকে। মানুষের হারাবার ভয় যখন চলে যায় যে আর কিছু হারাবার নেই, তখন সেই ভীত মানুষটাও কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে সে কিন্তু লাভ দিয়ে বেরোয়। তাহলে গত পঞ্চায়েতের ভোট যদি একদিকে হয় ভোট লুট আর গণনায় ডাকাতি, উল্টো দিকে হলো যে এই প্রথম পশ্চিমবাংলার গ্রামের গরিব মানুষ জোট বেঁধে জান কবুল লড়াই করে এতদিন ধরে যেটা তাদের চেতনার বাইরে চলে যাচ্ছিল, যেটাকে তারা বিশ্বাস করতে পারছিল না, যে তৃণমূল আর বিজেপি দুটো এক, তৃণমূল আর বিজেপি দুটোকেই হারাতে হবে জনগণের জোট তৈরি করে, এটা মানুষ বুঝতে পারছিল না। গত পঞ্চায়েতের ভোটে উল্টো দিকের যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ দিক আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য, এই জনগণ জোট তৈরি করে জান কবুল লড়াই করে তৃণমূল এবং বিজেপি এই দুটো শক্তিকেই হারানোর জন্য লড়াই করেছে। আমি আপনাকে বলবো 18 সালের পঞ্চায়েতের ভোট থেকে 23 সালের ভোটের এই যে গুণগত পরিবর্তন, সরকারি হিসেবে যা দিয়েছে, বিধানসভার ভোটে তো আমরা 4% ভোট পেয়েছিলাম। আর এই ভোট লুট গণনায় ডাকাতি চোখের পটি উড়িয়ে দিয়ে যা করেছে, তাতেও যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে গোটা পশ্চিমবাংলার যে গড়, সেই গড় হলো বাম গণতান্ত্রিক শক্তি। এই নির্বাচনে আমরা যেখানে এক জায়গায় এসেছি, 23% বেশি ভোট গত পঞ্চায়েতের নির্বাচনে আমরা পেয়েছি। এইটা হলো আত্মবিশ্বাসের সব থেকে বড় জায়গা। ওরা যে হিসেব দিয়েছে, বাদুড়িয়ার ব্লক অফিস থেকে যে হিসেব এসেছে, উত্তর 24 পরগনার জেলা অফিস থেকে যে, সিপিএম এর জেলা অফিস নয়, ডিএম অফিস থেকে যে হিসেব এসেছে, সেই হিসেবটাকে তো আমরা মানি না, কারণ ওটা তো ভোট লুট হয়েছে, ওটা তো গণনায় ডাকাতি হয়েছে। কিন্তু আমি আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ওই হিসাবটাকে ধরছি। তাহলে ভোট লুট গণনায় ডাকাতির পরেও গোটা পশ্চিমবাংলায় আমরা বাম গণতান্ত্রিক শক্তি, আমরা 4 থেকে হলাম 19% ভোট পাই। আর তারপরের যে লড়াই,
আপনারা নিজেরাও বুঝতে পারছেন, নিরাপদ বললো এখানে যে গরিব মানুষ, যে মানুষদের বহুদিন দেখতে পাওয়া যাচ্ছিল না, সবাই লাল ঝান্ডার দিকে আসছে। আমি এক্ষুনি বললাম, গত দুদিন মুর্শিদাবাদে ঘুরে এলাম, একদম গ্রাম থেকে গ্রামান্তর, ধুলোতে আমার সর্দি লেগে গেছে। ধুলোতে, বৃষ্টি তো হয়নি, ঠান্ডাতেও নয়, ধুলোতে দেখা যাচ্ছে না, পাশের কমরেডকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? যে আমরা যাচ্ছি, আগে আগে এত লোক উঠছে, তাদের পায়ের ধুলোতে তাদেরকে দেখতে পাচ্ছি। তারা নিজেরাই ঠিক করে নিচ্ছে কে বুথে বসবে, কে এজেন্ট যাবে, কে বাড়িতে বাড়িতে যাবে। তারা নিজেরাই বলছে কি প্রচার করতে হবে, তারা নিজেরাই বলছে যে পরিযায়ী শ্রমিকদের কি কেন নিয়ে আসতে হবে। তারা নিজেরাই বলছে পঞ্চায়েতের ভোটে অমুক দুটো বুথকে লুট করেছিল, ওই দুটো লুট করেছিল, সেই দুটোকে এবার আমরা দেখে নেব, নিজেরা বলছে। আমি কমরেড আপনাদের বলতে পারি, ৭৭ সালে আমি তখন ক্লাস 4-এর ছাত্র। তখনকার ঘটনা মনে আছে, কিন্তু তখন আমার রাজনৈতিক নাক তৈরি হয়নি, গন্ধ শুকতে পাইনি। তো কালকে সকালবেলায় একটা জায়গায় বসেছিলাম, বেশ কিছু পুরনো মানুষ এলো। একজনকে আমি জিজ্ঞেস করলাম, ৭৭-এ, সে তখন জোয়ান। তো আমি তাকে বললাম, কাকা নাকে কি কিছু গন্ধ যাচ্ছে এখন? সে আমার কথার ইঙ্গিত বুঝতে পেরেছে, বললো হ্যাঁ গন্ধ একটা পাচ্ছি, এই গন্ধটা ৭৭-এর গন্ধ পাচ্ছি। বুঝতে পারলেন আমার কথা কেউ কিছু? বলছে ৭৭-এর গন্ধ পাচ্ছি। আমার কথা হলো এই যে গন্ধ পেয়ে আপনারা চলে গেলেন, হবে না। ৭৭ আর 2024 এক নয়। ৭৭-এ জনগণের শত্রুদের হাতে এত অর্থ ছিল না, জনগণের শত্রুদের হাতে এত যন্ত্রপাতি ছিল না, জনগণের শত্রুদের হাতে এত টিভি ছিল না, কাগজ ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। ৭৭-এর ভোটেও জাত ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজনের অভিজ্ঞতা ছিল না। এটা ভালো দিক। এই যে বললাম বিজেপি 200 বার করতে পারবে না, কেন না? গোটা ভারতবর্ষের এই নির্বাচনে মানুষের কাছে জ্বলন্ত ইস্যু হলো দুর্নীতির বিরুদ্ধে লড়াই, বিজেপির ডাকাতি আর তৃণমূলের চুরির বিরুদ্ধে লড়াই। মানুষের কাছে জ্বলন্ত ইস্যু হলো তার ভাত কাপড়ের ব্যবস্থা হবে কিনা, জিনিসের দাম কমবে কিনা, ওষুধের দাম কমবে কিনা, ছেলে মেয়েটা কাজ পাবে কিনা, নাতিপুতি লেখাপড়া করতে পারবে কিনা। এগুলো হলো জ্বলন্ত ইস্যু। আর মানুষের বেঁচে বর্তে থাকার, সংসার চালানোর কথাগুলো যদি ভোটের সময় মানুষ ভাবতে পারে, তাহলে মানুষের মধ্যে জাত ধর্মের নাম করে ভাগ করে যারা ভোটে ফয়দা লুটেছিল, সেই বিজেপি আর তৃণমূল ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে। তাই এখনো আপনাদের প্রায় বোধহয় কত, প্রায় বোধহয় মাসখানেক, 1 জুন, তার মানে 3টে সপ্তাহ আছে। গরম যাই হোক, গরম যত বাড়ুক, যত আমরা এগোবো, জনগণ এগোবে, যত তৃণমূল বিজেপি হারবে, হারার পরিস্থিতি তৈরি হবে, ওদিক থেকে বোধহয় সেলিমদা বলেছেন গরম তত কমবে। আমি বলবো গরম কমালে হবে না, গরম বাড়াতে হবে। কিসের গরম? নিজেদের আত্মবিশ্বাসের গরম। কিসের গরম? গ্রাম এলাকাকে দাপিয়ে বেড়ানোর গরম। কিন্তু সতর্ক, প্ররোচনায় পা দেওয়া যাবে না, সতর্ক থাকতে হবে, সাহস নিয়ে থাকতে হবে, সমন্বয়ের ভিত্তিতে চলতে হবে। বিরাট সম্ভাবনা গোটা ভারতবর্ষে তৈরি হতে চলেছে। মোদি হারবেই। আমাদের পার্টি যে ডাক দিয়েছে, মোদি আর তার সঙ্গীদের হারাও, বামপন্থীদের আসন সংখ্যা বাড়াও, তাহলে পরে দিল্লিতে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিকল্প সরকার তৈরি হবে। গোটা দেশ এবং পশ্চিমবাংলা আমরা সেই যাত্রার মধ্যে আছি। আমি আমার কথাকে শেষ করব, দুটো খুচরো কথা বল। তৃণমূলের এখন বাজারে বলবার মতো কিছু নেই। ওরা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। 21 সালে যে ভুল করেছেন প্রচার করতে গিয়ে সেই ভুল করবেন না। লক্ষ্মীর ভান্ডার সরকারি প্রকল্প, পরিষ্কার করে আপনারা বলবেন না, হবে না, হবে না, বরং এই প্রকল্প আরো ভালো করে চলবে। কোন সামাজিক প্রকল্প বন্ধ হবে? সাইকেল তো বুদ্ধদার আমলেও দেওয়া হতো, এ তো শুধু নাম বদল করেছে। স্কুলের জামা কাপড় তো বুদ্ধদার আমলেও দেওয়া হতো, এ তো নাম বদল করেছে। গোটা রাজ্যটাকে হতশ্রী করেছে, কিন্তু সবকিছুতে একটা শ্রী যোগ করে দিয়েছে। তাই সরকারি প্রকল্প বন্ধ হবে না। কি বন্ধ হবে? চুরি, ডাকাতি, লুট বন্ধ হবে। তাই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আর বিজেপি বলছে যে তৃণমূলটাকে হারাতে হবে।
কে না জানে তৃণমূলটাকে হারাতে হবে। তৃণমূলটাকে তো শুধু একা হারালে হবে না, গোটা দেশে ডাক দিয়েছি বিজেপি আর তার স্যাঙাতদের হারাতে হবে। তৃণমূল যে বিজেপির সব থেকে বড় স্যাঙাত, স্যাঙাত চলে তো সঙ্গী, সব থেকে বড় সঙ্গী, কাকে বোঝানো, কাকে না বোঝানো যাচ্ছে। ঠিকই কখনো কখনো একটা অন্ধকার পরিবেশ চলে, 5 বছর 7 বছর বাংলার মানুষের চেতনায় একটা অন্ধকার পরিবেশ চলেছে। ইতিহাসে একটা স্বর্ণযুগের পর একটা অন্ধকার যুগ চলেছে কয়েক শতাব্দী ধরে, তারপরে আবার একটা আলোর যুগ তৈরি হয়েছে। বাংলার রাজনীতিতে একটা অন্ধকার পর্বকে আমরা পেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এখন অন্ধকার ঘন, কিন্তু এই ঘন অন্ধকারকে হারিয়ে দেওয়ার মতো উপাদানগুলো তৈরি হচ্ছে। কারণ মানুষ বুঝেছে জাত ধর্মের নামে ভোট হয় না, মানুষ বুঝেছে ভাত কাপড়ের জন্য ভোট হয়, মানুষ বুঝেছে তৃণমূল আর বিজেপি দুটো আলাদা নয়, মানুষকে লড়িয়ে দিয়ে ওরা ওদের ঐক্য তৈরি করে, তাই মানুষকে একজোট হতে হবে। ফলে অন্ধকার পেরিয়ে আলোর দিকে যাওয়ার আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে। তাই মানুষকে বলতে হবে, বিজেপি যে প্রচার করছে যে তৃণমূলকে হারাতে হবে, হ্যাঁ তৃণমূলকে তো হারাতে হবে, বিজেপিকেও হারাতে হবে। কারণ মানুষকে এটা বোঝাতে হবে যে তৃণমূল না থাকলে বিজেপি থাকবে না, তৃণমূল আছে বলেই বিজেপি আছে। বামফ্রন্টের সময় বিজেপি ছিল না, কংগ্রেসের সময় বিজেপি ছিল না, আমি আগেই বললাম কথাগুলো। তৃণমূল এসে বিজেপিকে আমদানি করেছে, আর তৃণমূল নিজে থাকার জন্যই বিজেপিকে রেখেছে। বিজেপি যতক্ষণ তৃণমূল থাকবে ততক্ষণ থাকবে। তাই বিজেপি এবং তৃণমূল দুটো শক্তিকেই একসঙ্গে হারাতে হবে, এই কথাটা মানুষের কাছে কিন্তু প্রচারের মধ্যে নিয়ে যেতে হবে। আর আমি আপনাদেরকে আত্মবিশ্বাসী করছি যে আপনারা দেখবেন তৃণমূলে বা দেওয়ালে দেওয়ালে শুধু লক্ষ্মীর ভাণ্ডার আছে, আমাদের কেউ কেউ ঘাবড়ে যাচ্ছেন। ঘাবড়ে যাওয়ার তো কিছু নেই। দেখছেন এই যে মিছিল মিটিং হচ্ছে, প্রচন্ড গরম তাপ, আমাদের মিছিলে মানুষ বাড়ছে, তৃণমূলের মিছিলে মানুষ কমছে, বিজেপি জমাতে পারছে না। আচ্ছা 47 থেকে 77 এই 30 বছরে পশ্চিমবাংলায় সরকারি যারা চাকরি করতেন, স্কুল কলেজে যারা শিক্ষকতা করতেন, সরকারি বিভিন্ন প্রকল্পে তখন কম ছিল প্রকল্প, যারা বিভিন্নভাবে উপকৃত হতেন, সবাই কি কংগ্রেসকে ভোট দিতেন? তাহলে তো রাজ্যে বদলই হতো না। আচ্ছা 77 থেকে 11 পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ 10.5 লক্ষ শিক্ষক কর্মচারী রাজ্য সরকারের দপ্তর থেকে মাইনে পেতেন, বিভিন্ন সামাজিক প্রকল্প। সবাই কি সিপিএম কে ভোট দিয়েছিল, বামফ্রন্টকে ভোট দিয়েছিল? তা যদি দিত তাহলে 11 সালে তো সরকারেরই বদল হতো না। তিনি যদি মনে করে যে লক্ষ্মীর ভান্ডার ইজিক্যাল টু তৃণমূল, তাহলে আপনারা ভুল করবেন। নিজের শক্তির প্রতি আত্মবিশ্বাসী হতে পারবেন না, জনগণের চেতনাকেও দুর্বল করবেন। আমি গত পরশুদিন সকালবেলায় ভগবানগোলা ব্লকে একটি গরিব বাড়ির উদাহরণ আপনাদেরকে, আমাদের কমরেডরা নিয়ে গেছে, তাদের বাড়িতে গেছে। শ্বশুরমশাই অন্ধ, দু চোখেই দেখতে পায় না, একটা খাটিয়ার ওপর বসিয়ে দিয়েছে, মশারি টাঙিয়ে দিয়েছে। শাশুড়ি মারা গেছে, গোটা পরিবারের মধ্যে একটা দারিদ্র্যের ছাপ। ভদ্রমহিলা ঘরের যিনি বউ, আরো অল্প বয়স, কাঁকালে একটা বাচ্চা, আর ঘরের মধ্যে আর একটা বাচ্চা। আমি জিজ্ঞেস করলাম ঘরের মানুষটা কোথায়? সে বলল সে তো এখানে থাকে না, জানা গেল অন্য জায়গায় সে কাজ করতে গেছে। তো তাকে জিজ্ঞেস করলাম আসবে না ভোটে? বলে এখন কোথায় আসবে, পয়সা কোথায়, পয়সা তো পাবে না। তো তখন এটা ওটা গল্প করতে করতে আমাদের কেউ বলল লক্ষ্মীর ভান্ডার নিয়ে বোঝাতে যাচ্ছিল। বুঝলাম দারিদ্র আছে, কিন্তু জীবনের অভিজ্ঞতায় অভিজ্ঞ। অনেক বোঝানোর পর ওই ভদ্রমহিলা বললেন হ্যাঁ জানি তো, আমরাও তো লক্ষ্মীর ভান্ডার পাই। লক্ষ্মীর ভান্ডার তো পাই, কিন্তু আমার ঘরের বরটাকে, আমার ঘরের মানুষটাকে